সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত। আমরা পৌরনীতি ও শাসন বিষয়ের দ্বিতীয় পত্রের আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সংবিধান নিয়ে। গত বৃহস্পতিবার আমরা বাংলাদেশের সংবিধানের গঠন ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধারাবাহিকভাবে সংবিধানের বাংলাদেশের সংবিধানের অর্থাৎ সংবিধানের প্রণীত হয়েছিল জনসভা বৈশিষ্ট্য পরীক্ষা আসে, কারণ ওইটাই ছিল আমাদের সংবিধান। কারণ 72 সালে আমরা জানি 72 সালে সংবিধান প্রণয়ন করা হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছিল 72 সালে 16 ডিসেম্বর। এই যে 72-এর যে সংবিধানটা কি কি বৈশিষ্ট্য নিয়ে আমরা কার্যকর হয়েছিল বা 72-এর সংবিধানের মধ্যে কি কি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল, আমরা 72-এর সংবিধানের বৈশিষ্ট্য বলেছিলাম যে আমাদের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়েছিল। তো এখন এই যে সংবিধানটা আমরা যদি দেখি যে আমাদের সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রের পরিচালনা মূলনীতিসমূহ ঘোষণা করা হয়। সংবিধানের 8ম থেকে 25তম অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতি উল্লেখ করা হয়েছে এবং এই সম্পর্কে সংবিধানের প্রস্তাবনা বলা হয়েছে যে সকল মহান আদর্শ প্রণীত উৎস করতে উদ্বুদ্ধ হয়েছিল। অর্থাৎ আমাদের সংবিধানটা মূলত প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছিল। 72-এর সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু হয়। এখানে আমাদের যে বীর শহীদদের কথা স্মরণ করা হয়েছিল, তাদের কথা স্মরণ করে আমাদের সংবিধানটি শুরু হয়। তো এখন আমাদের এই 72-এর সংবিধানের মূল বৈশিষ্ট্য কী ছিল, মানে কিসের উপর ভিত্তি করে সংবিধান? সর্বপ্রথমে জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা 1952 সালে যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভূত হয়েছিল, আমরা জানি যে আমাদের প্রথম বাঙালি জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেই জাতীয়তাবাদের শক্তিতে আমরা 1971 সালে 26শে মার্চ স্বাধীন হয়ে অর্থাৎ 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে নিই। এই যে জাতীয়তাবাদ ছিল মূলত আমাদের 72-এর সংবিধানের মূল বৈশিষ্ট্য। আমরা বাঙালিরা মাত্র 9 মাসে একটি সংবিধান প্রণয়ন করে দেখিয়ে দিয়েছিলাম। এটা মূলত স্বাধীনতা যুদ্ধের জয় বলি আর সংবিধান প্রণয়ন বলি, আমরা যাই বলি সবই ছিল আমাদের জাতীয়তাবাদের শক্তির উপর। অর্থাৎ জাতীয়তাবাদের শক্তি আছে বলে আমরা অল্প সময়ে যুদ্ধে জয়লাভ করতে পেরেছি। জাতীয়তাবাদের শক্তি আছে বলে আমরা নিজেদেরকে যুদ্ধের আগেই স্বাধীন বলে ঘোষণা করেছি। জাতীয়তাবাদের শক্তি আছে বলেই আমরা 72-এর সংবিধান অল্প সময়ে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করতে সম্ভব হয়েছি। তারপরে আমরা দেখি যে এই যে জাতীয়তাবাদ, আমাদের জাতীয়তাবাদ হচ্ছে আমরা বাঙালি জাতীয়তাবাদে, আর আমাদের জাতীয়তাবাদে বাংলাদেশি। এই যে এখানে সংবিধানে উল্লেখ করা আছে 72-এর সংবিধানে যে আমরা জাতি হিসাবে বাঙালি আর আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তো এই মূল বৈশিষ্ট্যটি ছিল 72-এর সংবিধান। রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে সন্নিবেশিত সমাজতন্ত্রের সাথে তাত্ত্বিক এবং সমাজতন্ত্রের পার্থক্য রয়েছে। সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, আসলে এখানে অরিজিনাল যে সমাজতন্ত্র রয়েছে, তাত্ত্বিক যে সমাজতন্ত্র রয়েছে, সের মধ্যে আমাদের সংবিধানের একটি পার্থক্য খুঁজে পাওয়া যায়। কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস নির্দেশিত সমাজতান্ত্রিক আদর্শের সম্পূর্ণ প্রতিফলন এখানে অনুপস্থিত। বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত এবং ন্যায়ানুরাগ রাষ্ট্র শোষণমুক্ত সমাজতন্ত্র পেয়েছি। অর্থাৎ সমাজতন্ত্র বলতে আমরা যেটা দেখি যে একটি রাষ্ট্র হবে, একটা রাষ্ট্রের মধ্যে সমতা থাকবে, রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রপতি নির্ধারিত হবে, জনগণের কোনো স্বাধীনতা থাকবে না, জনগণ তাদের মুখ বিলাসের জন্য তাদের চাহিদা। আমাদের সমাজতন্ত্রের মধ্যে এরকম কিছু বলা নেই। আমাদের সমাজতন্ত্রের মধ্যে বলা হয়েছে আমরা শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। অর্থাৎ 72-এর সংবিধানে এখানে একটি শোষণমুক্ত সমাজের কথা বলা হয়েছে, শোষণমুক্ত সমাজ গঠনের কথা বলা হয়েছে। আমরা তারপরে দেখি যে সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আমাদের সংবিধানে আরও যদি আমরা বৈশিষ্ট্য খুঁজে পাই, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখবো যে আমাদের সংবিধানটি হচ্ছে লিখিত সংবিধান। আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। পৃথিবীতে অনেক রাষ্ট্রের সংবিধান, অর্থাৎ বেশিরভাগ রাষ্ট্রের সংবিধানই লিখিত এবং কিছু সংখ্যক রাষ্ট্রের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান হতে পারে। যেমন বাংলাদেশ সংবিধান লিখিত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, এই সব রাষ্ট্রের সংবিধানগুলো লিখিত হয়েছে। এবং লিখিত সংবিধান আবার অন্যদিকে সৌদি আরব, ইংল্যান্ড, এইসব দেশের সংবিধানগুলো হচ্ছে অলিখিত। তো লিখিত সংবিধান হলে সেটা দোষ পরিবর্তনীয় হয়, আমি বলেছিলাম, কারণ লিখা জিনিসটাকে পরিবর্তন করার জন্য একটি জটিল। বাংলাদেশ 72-এর সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ সংবিধান লিখিত সংবিধান।
তারপরে আমরা এই লিখিত সংবিধানটি আমরা বলেছিলাম যে আমাদের যে লিখিত সংবিধানটি ছিল সেটি ছিল 82 পৃষ্ঠার এবং 153টি অনুচ্ছেদ ছিল এবং 11টি ভাগ ছিল, একটি প্রস্তাবনা ছিল, তারপর 4টি তফসিল ছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 72-এর সংবিধানটি হস্তলিখিত সংবিধানটি ছিল 82 পৃষ্ঠার। এই 53টি অনুচ্ছেদের কথা বলা হয়েছে, 11টি ভাগ, একটি প্রস্তাবনা এবং 4টি তফসিলের কথা বলা। লিখিত সংবিধান এবং লিখিত সংবিধানের মধ্যে কি কি রয়েছে, কয়টা অনুচ্ছেদ রয়েছে, এটা মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তারপরে যেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রজাতন্ত্র। এখন আমরা প্রজাতন্ত্রের রাষ্ট্র, অর্থাৎ যেই রাষ্ট্রের মধ্যে জনগণের ইচ্ছা শক্তি জনগণকে প্রাধান্য দিয়ে সেটা হচ্ছে প্রজাতন্ত্রী রাষ্ট্র। যেমন সংবিধানে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। এখানে বলা হয়েছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণই হচ্ছে সকল ক্ষমতার প্রধান উৎস। তাহলে বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতন্ত্র। তারপর আমরা দেখি যে এখানে দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমি বলেছি লিখিত সংবিধানগুলো দুষ্পরিবর্তনীয় হয়, যে সংবিধানগুলো সহজে পরিবর্তন করা যায় না সেগুলো সংবিধানগুলো দুষ্পরিবর্তনীয়। না না, খেলতে আসবে। তারপরে রয়েছে দুষ্পরিবর্তনীয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে সংবিধান দুই প্রকার হচ্ছে, লিখিত এবং অলিখিত। তো যেসব সংবিধানগুলো লিখিত হয় সে সংবিধানগুলো দুষ্পরিবর্তনীয় হয়। যেমন বাংলাদেশ সংবিধান লিখিত, এই দিক দিয়ে বাংলাদেশ সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তন সংবিধান। তো বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ বাংলাদেশ সংবিধানের কোনো অনুচ্ছেদ বা ধারণ করার দরকার, বা তাহলে কি করতে হয়, সংবিধানে অর্থাৎ জাতীয় সংসদ তাদের মতামতের ভিত্তিতে সংবিধানের অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে হয়। সুতরাং পরিবর্তনের দিক দিয়ে বাংলাদেশ সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আমরা বলবো যে 72-এর সংবিধানের একটি সর্বোচ্চ বৈশিষ্ট্য বা একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তারপর আমরা দেখি যে মৌলিক অধিকারের কথা। যেমন বাংলাদেশ সংবিধানের 26 থেকে 39 নং অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমরা মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা দুইটাকে অনেক সময় এক করে ফেলি, আসলে এক নয়। জীবনে বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আর অধিকারটা কোন রকম? মৌলিক অধিকারটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য, পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের জন্য একটা মানুষের যা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে যে অধিকারগুলো মিঠায় সেটি হচ্ছে মৌলিক অধিকার। তাহলে মৌলিক চাহিদা হচ্ছে বেঁচে থাকার জন্য দরকার, আর মৌলিক অধিকারগুলো একটা মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থার প্রয়োজন রয়েছে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা। তো বাংলাদেশ সংবিধানের মধ্যে সংবিধানের 26 থেকে 39 নং অনুচ্ছেদের মধ্যে। তারপরে আমাদের সংবিধানের আরেকটি হচ্ছে সর্বোচ্চ আইন। একটি দেশের সংবিধানকে বলা হয় ওই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আমি সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে তোমাদের বলেছিলাম যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আবার বলেছিলাম যে একটি রাষ্ট্রে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতির সমষ্টি হচ্ছে সংবিধান। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, যে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান। তাহলে 72-এর সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশ সংবিধানের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল মূলনীতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সন্নিবেশিত হয়েছে। 72-এর সংবিধানের মধ্যে বাংলাদেশ সংবিধানের 4টি মূলনীতির কথা বলেছেন। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মীয় নিরপেক্ষতা। এই 4টি মূলনীতিকে প্রধান মূলনীতি হিসাবে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করা হয়েছে। তারপর আমরা দেখি যে বাংলাদেশ সরকার ব্যবস্থার নাম প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠিত হয় এবং প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদ তাদের সকল কার্যক্রমের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। সেই সরকারটাকে সংসদীয় সরকার বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, সংসদীয় হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হয়। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল এবং প্রধানমন্ত্রী আস্থাভাজন হারালে বা আইনসভা আস্থাভাজন হারালে এই মন্ত্রিসভা বিলুপ্তি ঘটে, সেটা হচ্ছে সংসদীয় সরকার। অর্থাৎ বাংলাদেশ সংবিধানে 72-এর সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপর রয়েছে এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ এই আইনসভার মোট সদস্য আমরা জানি 350টি। নেপালের কথা সংবিধানের 177 নং অনুচ্ছেদে সংবিধানের 77 নং অনুচ্ছেদে নেপালের কথা বলা হয়েছে। আমরা জানি যে ফ্রান্স থেকে এই নেপাল শব্দটি অর্থাৎ নেপালের অনুচ্ছেদটি আনা হয়েছে। এটি হচ্ছে একটি বিশেষ বাংলাদেশের যে মন্ত্রিসভা, অর্থাৎ বিশেষ সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা, যার মাধ্যমে তারা করতে পারবে।
কমিটি ক্ষমতা দেবে। বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে নেপালের কথা বলা রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশে আজ পর্যন্ত নেপাল বিষয়টি কার্যকর করা হয়নি। তারপর রয়েছে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। আমরা জানি বাংলাদেশ একটি এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। এটি ৭২-এর সংবিধানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সরকার ব্যবস্থা হবে এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হবে। তারপরে হচ্ছে সার্বজনীন ভোট অধিকার। একজন ব্যক্তির 18 বছর হলে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে অশিক্ষিত হোক, সে বাংলাদেশের নাগরিক হলেই তার বয়স 18 হলেই সে কী করতে পারবে, একটি ভোট দানের একটি ভোটার হতে পারবে এবং রাষ্ট্রের নির্বাচনে সে ভোট দিতে পারবে। এই যে সার্বজনীন ভোট। তারপর রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা। প্রশাসনিক ট্রাইব্যুনাল আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি হচ্ছে বাংলাদেশের অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে কোনো বিষয় জটিলতা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা সংবিধানের 117 নং অনুচ্ছেদে বলা রয়েছে। এটি পরীক্ষায় বারবার আসে, বিশেষ পরীক্ষায় কয়েকবার আসছে যে সংবিধানে বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল কত নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 117 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। সরকারি কর্মকর্তাদের যে কোনো বিষয়ে সমস্যা বা নিরসনের জন্য যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তারপর রয়েছে মালিকানার নীতি। আমরা জানি 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, একটা হচ্ছে সরকারি বেসরকারি, আর একটা হচ্ছে যৌথ মালিকানা, অর্থাৎ সরকারি এবং বেসরকারি সমন্বয়ে যে মালিকানা গঠিত হয় সেটা হচ্ছে সরকারি, বেসরকারি এবং যৌথ মালিকানার কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 72-এর সংবিধানের কথা বলি, সব 72-এর সংবিধানের বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, পরীক্ষায় প্রশ্নটা বারবার আসে। সুতরাং আমি যা বলেছি এগুলো মনে রাখলেই 72-এর সংবিধান সম্পর্কে যে কোনো প্রশ্ন কী করা যাবে, সমাধান করা যাবে এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসলে আমরা। তারপর রয়েছে বাংলাদেশ সংবিধানের মূলনীতি। আমরা বলেছি যে সংবিধানের 8ম থেকে 25তম অনুচ্ছেদ পর্যন্ত বাংলাদেশ সংবিধানের মূলনীতির কথা বলা রয়েছে, আর 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশ সংবিধানের মূলনীতি। এখন প্রত্যেকটি বিষয়ের একটি মূলনীতি রয়েছে, সব জিনিসের সব কিছুরই মূলনীতি থাকে, যে আসলে মূলনীতিটা বুঝতে পারলেই বোঝা যায় যে আসলে বিষয়টা কী হবে। সুতরাং বাংলাদেশ সংবিধানেরও প্রধান চারটি মূলনীতি আমরা 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতির কথা বলা রয়েছে। এটা যে কোনো জ্ঞানমূলক পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে সংবিধানের কত নং থেকে কত নম্বর অনুচ্ছেদ পর্যন্ত, বাংলাদেশ সংবিধানের কত থেকে কত নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতির কথা বলা রয়েছে। বাংলাদেশ সংবিধানের 8ম থেকে 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মূলনীতির কথা বলা রয়েছে। সুতরাং আমরা সংবিধানের প্রধান চারটি মূলনীতি রয়েছে, এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আমরা আজকে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ সংবিধানের প্রধান মূলনীতি, এগুলো বারবার আসে। জাতীয়তাবাদ কি বা বাংলাদেশ সংবিধানের প্রধান মূলনীতি কয়টি, আমরা বলবো যে চারটি। এগুলো কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষাটাও আসতে পারে সংবিধানের 8ম অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, আবার পরীক্ষাটাও আসতে পারে সমাজতন্ত্র কত নং অনুচ্ছেদ রয়েছে, 9ম, এবং গণতন্ত্র 10ম। তারপরে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা সংবিধানের 81তম অনুচ্ছেদে বলা হয়েছে। সুতরাং এই অনুচ্ছেদ কত নং অনুচ্ছেদ সহ এগুলো সহ আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা বলছিলাম যে জাতীয়তাবাদ, প্রথম বাংলাদেশ সংবিধানের প্রধান মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। এই যে জাতীয়তাবাদ এবং জাতি, এই দুটিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ সংবিধানের মূলনীতি সাজিয়েছি। তো আমরা জাতীয়তাবাদ 52 ভাষা আন্দোলনে আমরা ভাষা পেয়েছি, আর জাতীয়তাবাদের আন্দোলনের ভিত্তিতে আমরা 71-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করেছি। সুতরাং এই জাতীয়তাবাদ, আমরা বাঙালি জাতি, আমাদের এই যে বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়ে সংবিধানের মূলনীতি শুরু হয়। তারপর রয়েছে সমাজতন্ত্র। তো সমাজতন্ত্র সংবিধানের 9ম অনুচ্ছেদে বলা হয়েছে সন্নিবেশিত সমাজতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটা এখানে একটি সমাজ শোষণ মুক্ত সমাজতন্ত্রের কথা বলা রয়েছে। এখানে যে অরিজিনাল যে সমাজতন্ত্র, কার্ল মার্ক্সের যে সমাজতন্ত্র রয়েছে, সেই সমাজতন্ত্রের সাথে আমাদের সমাজতন্ত্রের একটা পার্থক্য রয়েছে। সুতরাং আমরা চেয়েছি একটি সমাজতন্ত্র, আমাদের সংবিধানে একটি শোষণ মুক্ত সমাজতন্ত্রের কথা বলা রয়েছে। তারপর রয়েছে গণতন্ত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণতন্ত্র বুঝি, আমরা জানি অধিকাংশ গণতন্ত্রের কথা বলা রয়েছে সংবিধানের 10ম অনুচ্ছেদে। গণতন্ত্র, এখানে সংবিধানে আমরা একটি গণতান্ত্রিক শাসন, অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিয়ে যে শাসন ব্যবস্থার কথা বলা রয়েছে। মূল ক্ষমতার উৎস, জনগণই হচ্ছে ক্ষমতার প্রধান উৎস, সেই শাসনতন্ত্রের কথা বলা রয়েছে। তারপর আমরা দেখি যে ধর্মীয় নিরপেক্ষতার কথা বলা রয়েছে, সেটি সংবিধানের
একাদশতম অনুচ্ছেদে বলা রয়েছে ধর্মীয় নিরপেক্ষতার কথা। তো এখানে ধর্মীয় নিরপেক্ষতা বলতে কোনো ধর্মকে প্রাধান্য না দিয়ে, অর্থাৎ যার যার ধর্ম, কোনো রাষ্ট্রীয় ধর্ম নয়, অর্থাৎ দেশের মধ্যে প্রত্যেকটি জনগণের তার নিজস্ব ধর্ম পালন করার ক্ষমতা থাকবে এবং সে তার কি করবে, সে তার ধর্ম পালন করবে। কেউ কারো ধর্ম পালনে বাধাগ্রস্ত হবে না এবং কোনো প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবে, অন্যের ধর্মের জন্য কেউ বাধা হয়ে দাঁড়াবে না। এবং সংবিধানে চতুর্থ মূলনীতিতে বলা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সংবিধানের মূলনীতি এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং পরীক্ষার জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় বারবার দেখা যাচ্ছে 4টা মূলনীতির মধ্যে যে কোনো একটা মূলনীতি অনুধাবনমূলক প্রশ্নে আসে, আবার এমনিতে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেও দেখা যায়। সুতরাং তোমরা বই থেকে এই মূলনীতিগুলো আরেকটু পড়লে, আর বৈশিষ্ট্যগুলো আশা করি আর পড়া লাগবে না, আমি যা বলেছি এগুলো বারবার রিভাইজ করলে হবে। সুতরাং আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।